জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আর একটা 5ই আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয়, আমরা কি রাজি আছি? আমরা শুধু রাজি নাই, ইতিমধ্যেই বলা শুরু হয়েছে আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে, বাকিগুলা লড়ে না। একটা গুলি করার পর বাকিগুলা যারা লড়ে না, তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারা এই মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আর একটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। মাননীয় প্রধানমন্ত্রী, তাকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বন্ধুত্বের এরকম পরিচয় কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। নতুন করে আবার বন্ধু এরকম যদি বাজার ঘাটে তৈরি হয়, আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। অনেক এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদের এই কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায়, সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতাও আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যারা এই সমস্ত বিষয়গুলোকে আবেগ বলে শুধুমাত্র নিজেদেরা ধারণ করেন, বাস্তবের সাথে মিল রাখতে চান না, আপনাদেরও মনে রাখতে হবে, বাস্তবের সাথে মিল না রাখলে আপনারা এখন বাংলাদেশে থাকার কথা না, বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে আপনাদের এখন অবস্থান করার কথা ছিল। আমরা যখন তাদের মুখে শুনতে পাই, আমাদের খুব আশ্চর্য লাগে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে আইনমন্ত্রী, আইনমন্ত্রীর কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কথা বলে শিক্ষামন্ত্রী। আমাদের কাছে মনে হয় যে ওনাদের এতই অভিজ্ঞ লোকের সংকট পড়েছে, কে কার কথা বলবে এটা নিজেদের মধ্যে সমন্বয় না করে প্রত্যেকে যার যার নিজের মতো করে কথা বলা শুরু করেছেন। বিধায় আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যঙ্গ করে লিখতে দেখি, তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন? তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কি পরিমাণ তৈল ঢালা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যা সংকট তৈরি হয়েছে। আজকে সরকারের মধ্যে এরকম তৈল ঢালার যদি প্রতিযোগিতা তৈরি হয়, ভালো করে মনে রাখতে হবে, জনৈক এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদের এই কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায়, সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতাও আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনতার কথা কখন বলছি? যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, তখন নবীন পাঞ্জাবি ফ্যাশনের আমাদের প্রিয় ভাই হাফেজ নবীন যখন কথা বলেন, আমার সন্তানকে এতিম করতে চাই না, আমি সেই অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। আপনি কোথায়? নবীনকে নিরাপত্তা দিতে পারেন না, আপনি সংবিধানকে আবেগের কথা বলে ওটাকে রক্ষা করার জন্য লেগে পড়ে উঠেছেন। আজকে নবীনকে যদি আমরা সব নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে বাংলাদেশে সুস্থ ধারার ব্যবসা পরিচালিত হতে পারে না। এই নবীন ভাইয়ের ব্যবসা যদি আজকে প্রভাবশালী একজন বন্ধু
এই বন্ধুর কথা আমরা বিগত দিনেও শুনেছি। এক বন্ধু একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর কথাই বাংলাদেশের মানুষ জানে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বন্ধুত্বের এরকম পরিচয় কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। নতুন করে আবার বন্ধু এরকম যদি বাজার ঘাটে তৈরি হয়, আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। বিশেষভাবে আহ্বান জানাতে চাই, যদি আমরা জুলাই সনদকে উপেক্ষা করি, জুলাই সনদকে পাশ কাটিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার যদি সময় না থাকে, আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন জাতি দেশ গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি দেখে সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণেরও আর সুযোগ হয়তো পাবেন না। তাই আমি চাই দেশবাসীর সাথে সুর মিলিয়ে আগামী 29 তারিখ জাতীয় সংসদ হবে। সংসদের সমস্ত কার্যপ্রণালীর প্রারম্ভে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আর একটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয়, আমরা কি রাজি আছি? আমরা শুধু রাজি নাই, ইতিমধ্যেই বলা শুরু হয়েছে, আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে, বাকিগুলা লড়ে না। একটা গুলি করার পর বাকিগুলা যারা লড়ে না, তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারা এই মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আর একটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। সেই পরিস্থিতি আসার আগেই সাবধান হয়ে জনগণের পালস বুঝে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক জামাত ইসলামীর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত আমার সংগ্রামী ভাই ও বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দের কাছ থেকে আমরা মূল বক্তব্য শুনব। আমি মনে করি আজকের এই দিনটি হচ্ছে নূতন করে শপথ নেওয়ার দিন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বহু রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমরা এখানে